ব্রিসবেনে অস্ট্রেলিয়া 445 রানের জবাবে ভারত যখন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামলো, তখন আবার সেই তাদের মূল ব্যাটারদের ওই একই অবস্থা, একই ভগ্নদশা। শুধুমাত্র KL রাহুল আর রবীন্দ্র জাডেজা ছাড়া ভারতের এই আর কি লাইন আপের কোনো ব্যাটারই অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারেনি। তারা নিজেদের আর কি ন্যূনতম কন্ট্রিবিউশনটাও টিমের জন্য করতে পারেননি। KL রাহুল 84 আর রবীন্দ্র জাডেজার ওই 77 রানের দুটো ইনিংসের উপর ভর করে ভারত কোনো রকমের 200 রানের গন্ডিটা টপকে ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার ওই 445-এর জবাবে মানে ওই ফলো অন এড়ানোর জন্য যে ম্যাজিক ফিগারটা দরকার ছিল 246, সেটাকে কিন্তু তারা স্পর্শ করে নিয়ে যেতে পারেননি। মানে যখন ওই ভারতের নবম উইকেটের পতন হয়েছিল, মানে জাডেজার যখন উইকেটটা পড়েছিল, তখনও ভারতের ওই রানটা ছুতে 33 বাকি ছিল। তখন আমরা সবাই নিশ্চিতভাবেই ভেবে নিয়েছিলাম যে ভারত মানে একদম শিওরলি ফলো অন খাচ্ছে। কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়ে ওই আকাশদীপ আর বুমরা শেষ উইকেটে একটা অনবদ্য জুটি করে ভারতকে ওই ফলো অন এড়ানোর যে আর কি ম্যাজিক ফিগারটা ছিল সেইটা টপকে দিয়েছিল। কিন্তু এটাই কি ভারতের ব্যাটিংয়ের আসল চিত্র হওয়া উচিত? রিসেন্ট পাস্টে ভারতের ব্যাটারদের একটা পরিসংখ্যান দেখে আমার চোখ তো একেবারে কপালে উঠে গেল। এই 2024-25 মরশুমে যে আর কি ভারত যতগুলো টেস্ট খেলেছে, তাদের মধ্যে মানে সবচেয়ে এখনো পর্যন্ত হায়েস্ট ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে KL রাহুলের। তার অ্যাভারেজটা হচ্ছে 38.5। সেকেন্ড পজিশনে রয়েছেন রবীন্দ্র জাডেজা, তার অ্যাভারেজ ওই 37+। আর নাম্বার 3-তে রয়েছেন শুভমান গিল, তার অ্যাভারেজটা ওই 31+। কিন্তু এরপর যে বাকি যারা ব্যাটাররা রয়েছেন, মানে এই লাইন আপের যেসব মূল ব্যাটাররা, আপনি ওই ঋষভ পান্তের কথা বলুন কিংবা ওই জয়সওয়ালের কথা বলুন, বিরাট কোহলি, রোহিত শর্মা, ভারতের এই আর কি দুই সিনিয়র ব্যাটার, এদের মানে সবারই আর কি ভয়ঙ্কর রকমের অবস্থা। ইভেন ওই রোহিত শর্মার বিরাট কোহলির হচ্ছে 9-এর একটু বেশি অ্যাভারেজ এই 2024-25 মরশুমে। আর রোহিত শর্মার তো আরও ভয়ঙ্কর অবস্থা, তার তো মানে 9-এরও নিচে নেমে গেছে অ্যাভারেজ। আর এই অ্যাভারেজগুলোর প্রত্যেকটাই কিন্তু ভারতের প্রথম ইনিংসের অ্যাভারেজ। মেনলি প্রথম ইনিংসেই তো মানে যে কোনো দল একটা বড় স্কোর তুলে প্রতিপক্ষকে সবসময় চাপে ফেলতে চাইবে। আর শেষ ইনিংসে তো মানে রান করাটা সবসময় কঠিন হয়ে যায়, সেটা আপনি থার্ড ইনিংসে বলুন কিংবা ফোর্থ ইনিংসের কথা বলুন না কেন। মানে ফার্স্ট দুটো ইনিংসের মধ্যেই যে কোনো টিমকে বড় রান তুলে ওই জায়গায় মানে ওই ম্যাচের আর কি আধিপত্যটা নিজেদের দখলে নিতে হয়। তো সেখানেই আর কি ভারতের ব্যাটারদের যদি এইরকম ভগ্নদশা হয়, তাদের যদি এইরকম চরম দুর্দশার মধ্যে প্রতিনিয়তই পড়তে হয়, তাহলে বাকি ব্যাটাররা যারা আর কি এই টিমে নতুন আসছেন, তো তারা আর কি কাদের দেখে শিখবেন? মানে তারা কাকে আর কি রোল মডেল করে আর কি নিজেদের ক্যারিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন? কিন্তু টেস্ট ফরম্যাটে ভারতের ব্যাটিং লাইন আপের এইরকম চিত্রটা কিন্তু খুব বেশি দিন আগেও যে ছিল সেরকমও কিন্তু আপনি বলতে পারবেন না। এই বছরের শুরুতেই ভারত যখন ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলেছিল এই দেশের মাটিতেই, তখন কিন্তু সেখানে ভারত নিয়ম করে প্রত্যেকটা ইনিংসেই 350 বা 400+ রান করেছিল। ইভেন রোহিত শর্মা, জয়সওয়াল আর শুভমান গিল, মানে ভারতের এই টেস্ট ব্যাটিং অর্ডারের টপ 3, তারা কিন্তু ওই জায়গায় দারুণ পারফরমেন্স করেছিলেন। জয়সওয়াল তো আর কি 800+ রান করে আর কি একটা রেকর্ড করে দিয়েছিলেন আর কি 5 টেস্টের সিরিজের সর্বোচ্চ আর কি রান সংগ্রাহকের। ইভেন রোহিত শর্মা, শুভমান গিলও কিন্তু ওই সিরিজটায় 400-র উপর রান করেছিলেন। আর এই তিনজনের প্রত্যেকেই 2টা করে সেঞ্চুরি করেছিলেন। ওভারঅল ওই সিরিজে তাদের ব্যাটিং পারফরমেন্সটা যে যথেষ্ট ভালো ছিল, মানে তারা যে যথেষ্ট সফল ছিলেন ওই জায়গায়, বলাই চলে এই পরিসংখ্যান দেখে। কিন্তু মানে তার কয়েক মাসের মধ্যেই যে এইরকম উলট পুরাণ হয়ে যাবে, মানে এইরকম যে ছবিটা পুরোপুরি পাল্টে যাবে, ইভেন বিরাট কোহলি, মানে যাকে আর কি আদর্শ মনে করে ভারতের ইভেন আর কি বিশ্ব ক্রিকেটের আর কি ইয়ংস্টাররা, মানে তিনিও আর কি দেখতে গেলে এক প্রকার আর কি ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। শুধুমাত্র ওই একটাই বিচ্ছিন্ন ঘটনা, ওই পার্থে ওই একটা তিনি সেঞ্চুরি করেছিলেন, তাও ওটা অনেক চাপমুক্ত অবস্থায়। কিন্তু ওই একটা ইনিংস বাদ দিলে মানে অলমোস্ট আর কি সব ইনিংসেই তিনি মোটা দাগে ব্যর্থই হয়েছেন বলা চলে। ইভেন আরেকটা পরিসংখ্যান দেখেও আমি খুবই অবাক হয়ে গেলাম। সেনা কান্ট্রিতে, সেনা মানে আবার আর্মি ভাববেন না, সেনা মানে হচ্ছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মানে আউটসাইড দি সাবকন্টিনেন্টের আর কি যে 4টে ভালো ক্রিকেট খেলিয়ে দেশ রয়েছে, এই 4 দেশে ভারতের যে এখন টপ 3 ব্যাটার, ওই যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা আর শুভমান গিল। আমি KL রাহুলকে, যে তিনি যেহেতু নিয়মিত টেস্টে ওপেন করছে না, তাকে সরিয়ে রেখেই বলছি। বাকি 3 ব্যাটারের ব্যাটিং অ্যাভারেজ ভুবনেশ্বর কুমারের ব্যাটিং অ্যাভারেজের থেকে কম। ভুবনেশ্বর কুমারের ওই সেনা কান্ট্রিতে ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 30+, ডেফিনেটলি টেস্ট ফরম্যাটের কথাই বলছি। আর এই বাকি 3 ব্যাটারের মানে ওই সেনা কান্ট্রিতে ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে বিলো 30। তাহলে ভাবুন, ভুবনেশ্বর কুমার হচ্ছেন একজন পিওর ফাস্ট বোলার, যিনি ব্যাটিংটা বেশ ভালো মতোই করতে পারেন, তিনি কিন্তু মোটেই বোলিং অলরাউন্ডার নন। মানে তার ব্যাটিং অ্যাভারেজও ওই সেনা কান্ট্রিতে, মানে যেগুলো পেস বান্ধব কন্ডিশন যেসব দেশের উইকেটে, মানে তার ব্যাটিং অ্যাভারেজ ওই সব দেশে এই ভারতের এখনকার বর্তমানের যে টপ 3 তাদের থেকে বেশি। তাহলেই ভাবুন এই টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাটিং লাইন আপের কতটা ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। আবার খুবই সারপ্রাইজিংলি KL রাহুল, যিনি এই মুহূর্তে ভারতের এই টেস্ট ফরম্যাটের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে আর কি রানের মধ্যে রয়েছেন, তিনিই কিনা ওই গত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ 2 ম্যাচে বাদ পড়েছিলেন। মানে যে ভালো ফর্মে রয়েছে, ভালো টাচে রয়েছে, তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আর যারা কিনা একদম টাচে নেই, ফর্মের একদম ধারে কাছেই নেই,
তারা আর কি নিয়মিত দলে খেলে যাচ্ছেন। আর ওই যে 2024-25 মৌসুমের কথা বলছিলাম, মানে ওই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটা থেকে কাউন্ট করলে এই এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্ট পর্যন্ত, মানে এই এতগুলো টেস্টের মধ্যে ভারত এখনো পর্যন্ত 400 রানের গন্ডি মাত্র দুবার পেরিয়েছে। কবে কবে বলুন তো? তার মধ্যে একবার হচ্ছে ওই ব্যাঙ্গালোর টেস্টের সেকেন্ড ইনিংসে, যেখানে ভারত প্রথম ইনিংসে 46 রানে মাত্র অল আউট হয়ে গেছিল ভয়ঙ্করভাবে। আর আরেকটা হচ্ছে এই পার্থ টেস্টের সেকেন্ড ইনিংসে, মানে ভারত যে দুবার 400 রানের গন্ডি টপকেছে সেটাও হচ্ছে এই দুবারই সেকেন্ড ইনিংসে। মানে হিসাব মতো প্রথম ইনিংসে ভারতের ব্যাটাররা বড় স্কোর তুলতে বা বড় রান তুলতে এক প্রকার ভুলেই গেছেন। তো যার ফলে তারা প্রতিপক্ষের উপর সেভাবে চাপ তৈরি করতে পারছেন না, আর যার কারণে টেস্ট ম্যাচ কিন্তু এখন ভারতকে রেগুলার বেসিসে হারতে হচ্ছে ভালো ভালো দলগুলোর কাছে। আর এই জিনিসটা কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য ভীষণ ভীষণ অ্যালার্মিং, খুবই একটা সংকটের, খুবই একটা চিন্তার বিষয়। তো আপনারা কি মনে করেন এই বর্ডার গাভাস্কার ট্রফির বাকি যে 2টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে সেখানে ভারতের এই ব্যাটিং লাইন আপের তারকাখচিত ব্যাটাররা তারা কি পারবেন এই টেস্ট ফর্ম্যাটে নিজেদের অফ ফর্মটা কাটিয়ে আবার সেই আগের ফর্মটা, আবার সেই তাদের প্রাইম ফর্মে ফিরে গিয়ে ভারতের জন্য ওই বড় বড় স্কোর তুলতে প্রথম ইনিংসে, যার ফলে তারা প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলে দিতে পারে? পারবেন কি তারা সেই কাজটা করতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?